আসসালামু আলাইকুম বন্ধুরা। গল্প চয়নের অদ্ভুত এই গল্পের রাজ্যে আপনাকে স্বাগতম। আজ আমরা পাঠ করব কেনেথ এন্ডারসনের একটি শিকার কাহিনী। গল্প শুরু করবার আগে শহুরে একঘেয়ে জীবনকে একপাশে সরিয়ে চলুন ঘুরে আসি ভারতের সাপদসংকুল কিছু অরণ্যে। এখনও প্রকৃতির আইনি যেখানে শেষ কথা। ভয় নেই। এই যাত্রায় আপনাদের পথপ্রদর্শক শিকারী কেনেথ এন্ডারসন। 1910 সালে ভারতের হায়দ্রাবাদে এক স্কটিশ পরিবারে কেনেথ এন্ডারসনের জন্ম। পড়ালেখা করেন সেখানকার বিশপ কটনস বয়েজ স্কুল ও সেন্ট জোসেফ কলেজে। পড়ালেখার দিনগুলোতে মাঝে মাঝেই নানান জাতের সাপ নিয়ে ক্লাসরুমে হাজির হয়ে সবাইকে চমকে দেওয়ার একটা বদভ্যাস ছিল এন্ডারসনের বন্দুক চালনায় হাতেখড়ি বাবা ডগলাস অ্যান্ডারসনের কাছে, মাত্র 7 বছর বয়সে। ভদ্রলোক খুব একটা অরণ্যপ্রেমিক না হলেও হাঁস তিতির সহ ছোট জাতের বন্যপ্রাণী শিকার করে আনন্দ পেতেন। তবে ভারতের জঙ্গল আর এর প্রাণীদের সম্পর্কে সবচেয়ে বেশি যে অ্যান্ডারসনকে শিখিয়েছে সে হলো বাইরা। ভারতের পূজারী গোত্রের এই মানুষটিকে অ্যান্ডারসন প্রথম আবিষ্কার করেন সালেম জেলার চিনার নদীর তীরের একটা গর্তে। ওখানেই বাস করত বাইরা। ভারতের জঙ্গলে ঘুরে বেড়াবার সময় অ্যান্ডারসনের আরেক বিশ্বস্ত সঙ্গী বুড়ো শিকারী রাঙা। অনেক অভিযানেই সে অ্যান্ডারসনের সঙ্গী হয়েছে, নির্ভয়ে পাশে থেকেছে ভয়ঙ্কর মানুষখেকো শিকারের সময়ও। মানুষখেকো, বাঘ, চিতা আর পাগলা হাতি শিকারী হিসেবে সে সময় গোটা দক্ষিণ ভারতে এক নামে পরিচিত ছিলেন অ্যান্ডারসন। যখনই কোথাও মানুষখেকোর আক্রমণের খবর পেয়েছেন, ছুটে গেছেন। আর অ্যান্ডারসনকে পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচত মানুষখেকোর আক্রমণে ভীত অসহায় মানুষগুলো। বাঘ চিতাবাঘের চলাফেরা আর আচার আচরণ ছিল তার নখদর্পণে। আর এই অসামান্য জ্ঞানকে কাজে লাগিয়ে প্রায় গোটা 40 মানুষখেকো বাঘ আর চিতা মারেন তিনি। শুধু তাই না, দক্ষিণ ভারতের বনে বিচরণ করা অন্য সব প্রাণী আর গাছগাছরা সম্পর্কে তার ছিল অগাধ জ্ঞান। আর এসব কারণে দক্ষিণ ভারতের অরণ্য এলাকার লোকদের কাছে অ্যান্ডারসন হয়ে উঠেছিলেন এক জীবন্ত কিংবদন্তি। অ্যান্ডারসনের এক শিকার অভিযানে ভণ্ড এক সাধু মারা যাওয়ার আগে অভিশাপ দিয়েছিল অ্যান্ডারসন মারা যাবেন কোনো মানুষখেকোর হাতে। অ্যান্ডারসনের মতো জাত শিকারীর জন্য এ ধরনের মৃত্যুই ছিল স্বাভাবিক। কিন্তু বহু মানুষখেকোকে পরাজিত করা তুখোর শিকারীর শরীরে বাসা বাঁধে দুরারোগ্য ক্যান্সার। আর এতেই জীবন প্রদীপ নেভে তার। 1974 সালে 64 বছর বয়সে মারা যান দুর্ধর্ষ এই শিকারী। চলুন তবে কেনেথ এন্ডারসনের সাথে তার এক দুর্ধর্ষ শিকারের সাক্ষী হই। পাঠ করছি কেনেথ এন্ডারসনের লেখা একটি শিকার কাহিনী, বেলান্দারের বিভীষিকা। একটা পাহাড়ের কাঁধের উপর দাঁড়িয়ে আছে ছোট্ট গ্রামটা, নাম বেলান্দার। একটু বড় আর পরিচিত গ্রাম ট্যাগার্থি থেকে এর দূরত্ব 3 মাইল। দুটি গ্রামেরই অবস্থান মহীশূর রাজ্যের শিমগা জেলায়। কয়েক শতাব্দী হলো মহীশূর রাজ্যের এই অংশটা বাঘের আবাসভূমি হিসেবে পরিচিতি পেয়েছে। এরা সংখ্যায় এত বেশি যে নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদেই তুলনায় কম শক্তিশালী কিন্তু চতুর চিতাবাঘদের মেরে প্রায় নিশ্চিহ্ন করে ফেলেছে। অথচ অল্প কিছুদিন আগেও চিতাবাঘেরা এই এলাকায় বিপুল বিক্রমে ঘুরে বেড়াতো। তখন গ্রামবাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে তারা।
অত্যন্ত চতুর আর ধূর্ত এই প্রাণীগুলো আকৃতিতে বাঘের তুলনায় ছোট হওয়ায় নিজেদের সহজেই লুকিয়ে রাখতে পারত। প্রতিদিন সন্ধে নামার পরপরই এরা গ্রামের পায়ে চলা পথ ও বাড়িগুলোর আশেপাশে ঘোরাফেরা শুরু করত। তারপর সুযোগ বুঝে গ্রামবাসীদের হাঁস, মুরগি, কুকুর, ছাগল, ভেড়া ও গরু মোষের বাচ্চা মুখে দিয়ে চম্পট দিত। আহত না হলে মানুষকে এরা খুবই কম আক্রমণ করত। তবে সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে চিতাবাঘ যখন মানুষ মারত, তখনও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছিল রীতিমতো দুঃসাধ্য। কারণ এই এলাকার জলাময় গভীর জঙ্গলের ভিতর দিয়ে খুব সহজেই এরা লুকিয়ে পড়তে পারত। তবে অ্যান্ডারসনের এই কাহিনী যখন শুরু, তখন বেলান্দারে বাঘদের রাজত্ব চলছে, আর বেলান্দারের অধিবাসীদের মন শাসন করছে ক্ষমতাধর এক ওঝা। গ্রামের লোকেরা বিশ্বাস করে অলৌকিক ক্ষমতা ও জাদুমন্ত্রের অধিকারী এই ওঝা যে কোনো ধরনের সমস্যা মন্ত্র ও তাবিজের মাধ্যমে সমাধান করে দিতে পারে। বিশেষ করে পছন্দের মানুষকে বশ করা, অপছন্দের কারো থেকে নিষ্কৃতি পাওয়া, চাকরি লাভ প্রভৃতি বিষয়গুলোতে তার তাবিজের খ্যাতি সবচেয়ে বেশি। এছাড়া তার আরও একটা গুণের জন্য সবাই তাকে সমীহ করে, তা হলো জঙ্গল বন্ধ করে দেবার ক্ষমতা। একবার জঙ্গল বন্ধ করে দেওয়ার পর শিকারীদের সমস্ত অভিযানই এখানে ব্যর্থ হয়ে যাবে। হয় বন্যপ্রাণী শিকারীর বন্দুকের সামনে আসবে না, নতুবা সামনে আসলেও বন্দুক ফুটে গুলি বের হবে না, কিংবা বন্দুক থেকে গুলি বের হলেও তা শিকারের ধারে কাছেও পৌঁছাবে না। অ্যান্ডারসন অবশ্য এর আগেও একবার এ ধরনের চরিত্রের দেখা পেয়েছেন, এবং তার কথা তিনি অন্য একটি শিকার কাহিনীতে উল্লেখ করেছেন। এই পেশার অন্যদের মতোই বেলান্দারের এই পূজারীর মধ্যেও তার খ্যাতির কারণে বেশ অহংকারী ভাব চলে এসেছিল। তবে এই দোষটা বাদ দিলে অ্যান্ডারসনের তাকে বেশ বন্ধুভাবাপন্ন বলেই মনে হয়েছে। সত্যি কথা বলতে কি, তার এই দুর্বলতাকে তিনি খুব একটা খারাপ চোখে দেখেন না, কারণ মানুষ মাত্রই নিজের প্রশংসা শুনে অহংকার ও গর্ব অনুভব করে। এবার তাহলে মূল কাহিনীতে আসা যাক। বেলান্দারের রাক্ষস নামে পরিচিত ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টিকারী যে বাঘটার গল্প আমরা বলতে যাচ্ছি, সেটা কিন্তু তার শিকার জীবন শুরু করেছিল সাধারণ ও স্বাভাবিক একটা বাঘ হিসেবে। সে সময়টায় কোনো মানুষ কিংবা গবাদি পশু এটার দ্বারা আক্রান্ত হবার খবর পাওয়া যায়নি। চিত্রল, সম্বর ও শুয়োর শিকারের দিকেই এটার ঝোঁক ছিল। এ সময় মহীশূরের অরণ্যে এসব তৃণভোজী প্রাণী প্রচুর পরিমাণে দেখা যেত। এরপরেই সরকারিভাবে পশুচারণকে উৎসাহিত করা শুরু হয়, এবং উৎকৃষ্ট পশুচারণ ভূমির অভাব না থাকায় অসংখ্য গবাদি পশুর পাল জঙ্গলে নিয়ে আসা হয়। খুব অল্প সময়ের মধ্যে জঙ্গলের সেরা পশুচারণের জায়গাগুলো হঠাৎ করেই উড়ে এসে জুড়ে বসা এসব গবাদি পশুর পালের দখলে চলে যায়। সেই সাথে বনের আদিবাসিন্দা, চিত্রল, সম্বর, বন্য শূকরেরা, যারা এতদিন বেশ উপদ্রবহীনভাবেই দিন কাটাচ্ছিল, তাদের এক কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। নতুন এ পরিস্থিতি বেলান্দারের সেই বাঘটার জীবনযাত্রারও কিছুটা পরিবর্তন আনলো। এখন সে বন্যপ্রাণীর পাশাপাশি জঙ্গলে চড়তে আসা গবাদি পশু শিকারেও অভ্যস্ত হয়ে উঠেছে। কম পরিশ্রমে খাবারে যদি একটু বৈচিত্র্য আনা যায়, মন্দ কি? কিন্তু দিন যত গড়াতে লাগলো, গরু মোষ শিকারের প্রতি তার ঝোঁক তত বাড়তে লাগলো। সেই সাথে বন্যপ্রাণীদের মাংসের প্রতি আগ্রহ কমতে কমতে প্রায় শূন্যের কোঠায় নেমে আসলো। নির্বিচারে এটা গবাদি পশু মারতে লাগলো। ভারতীয় এসব এলাকার অধিবাসীরা এত বেশি ধৈর্যশীল ও আরামপ্রিয় যে নিজেদের ভালো মন্দের দায় দায়িত্বের সবটুকু সৃষ্টিকর্তার ঘাড়ে চাপিয়ে দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকে। কিন্তু এই শান্তিপ্রিয় গ্রামবাসীরা পর্যন্ত বাঘটার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবতে শুরু করলো। শেষ পর্যন্ত তারা বাঘটাকে মারার জন্য ফাঁদ পাতার সিদ্ধান্ত নিল।
বন্যপ্রাণীদের চলাফেরার ফলে তৈরি হওয়া পথের মাঝখানে গভীর আয়তাকার একটি গর্ত খোঁড়া হলো। একত্রে জড়ো করে বাঁধা কতগুলো বাঁশের টুকরো দিয়ে গর্তের মুখটা বন্ধ করে উপরে গাছের পাতা আর ছোট ডালপালা ছড়িয়ে দেয়া হলো। টোপ হিসাবে একটা বাছুরকে গর্তটার পূব প্রান্তের একটা খুঁটির সাথে বেঁধে রাখা হলো। গর্তটার দুপাশ ও পিছনের অংশ কাটা গাছের জঙ্গল দিয়ে এমনভাবে ঢেকে দেওয়া হলো যেন ফাঁদটা এড়িয়ে বাঘটা কোনোভাবেই টোপের কাছে পৌঁছতে না পারে। সব কিছু ঠিকঠাকভাবেই এগুলো এবং তৃতীয় রাতে এটা ফাঁদে আটকা পড়ল। পরদিন সকালে তাদের চিরশত্রুকে এক নজর দেখার এবং যন্ত্রণা দিয়ে এটাকে মারার দৃশ্য উপভোগ করার জন্য বেলান্দারের অধিকাংশ মানুষ গর্তটার চারপাশে জড়ো হলো। গ্রামে কোনো বন্দুক নেই এবং এভাবে যন্ত্রণা দিয়ে বাঘটাকে মারার বিষয়টিও কারো মনে রেখাপাত করল না। আরে এটাই তো সেই প্রাণী যেটা তাদের অসংখ্য গবাদি পশুকে মেরে খেয়ে ফেলেছে। বেলান্দারের অধিবাসীদের যে শুধু বন্দুক নেই তা নয়, তাদের কাছে বর্ষাও খুব কম। অ্যান্ডারসন পরে আবিষ্কার করেন মাত্র 2 জন লোকের কাছে বর্ষা আছে। এর মধ্যে একটা বেশ ছোট, লম্বায় 4 ফুটেরও কম, আগাটা ভোঁতা। এটাকে বর্ষা না বলে শাবল বলাই সম্ভবত ঠিক হবে। দ্বিতীয় অস্ত্রটা আসলেই একটা বর্ষা। এটা স্থানীয় মন্দিরের সম্পত্তি। আজ থেকে প্রায় 250 বছর আগে কোনো এক যুদ্ধে নাকি বর্ষাটা ব্যবহার করা হয়েছে। যদিও বয়সের ভার এবং মাটি থেকে আলুসহ বিভিন্ন জিনিস তুলতে প্রচুর পরিমাণে ব্যবহার হওয়ায় এটা এখন শাবলটার মতোই ভোঁতা হয়ে পড়েছে। অস্ত্র দুটি আকৃতিতে এত ছোট যে গর্তের উপর থেকে এগুলো দিয়ে বাঘটাকে খুঁচিয়ে মারার কথা এক কথায় অসম্ভব। যদিও এতে খুব একটা কিছু যায় আসে না, কারণ দুটি অস্ত্রের মালিকই প্রচণ্ড আত্মবিশ্বাসী যে তার অস্ত্র মাত্র একবার ছুঁড়েই বন্দী শয়তানটাকে মেরে ফেলা সম্ভব। কে আগে অস্ত্র ছোড়ার সুযোগ পাবে তা নিয়ে তুমুল তর্কাতর্কি শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত শাবলের মালিককে প্রথম তার অস্ত্র ছুঁড়ে মারার সুযোগ দেওয়া হলো। যদিও কিসের ভিত্তিতে তার প্রতি এই পক্ষপাতিত্ব দেখানো হয়েছে তা অ্যান্ডারসনের জানা নেই। বেশ কিছুটা সময় নিয়ে নিশানা করে শাবল মালিক তার অস্ত্রটা সজোরে নিক্ষেপ করল, কিন্তু ছোড়ার পরপরই এর ভোঁতা মাথাটা একপাশে সরে গেল। ফলে শাবলটার মাথার বদলে পাশের অংশ বাঘটার শরীরে আঘাত করল। তেরছাভাবে শাবলটা বাঘের পাঁজর ও উরুর মাঝখানে পড়ায় ভোঁতা একটা শব্দ শোনা গেল। প্রাণীটা তার প্রতি এই নিষ্ঠুর আচরণ সহজভাবে মেনে নিতে পারল না। প্রচণ্ড ক্রোধে গর্জন করে উঠে ভয়ঙ্কর দৃষ্টিতে ফাঁদের চারপাশে জড়ো হওয়া লোকগুলোর দিকে তাকালো ওটা। এদিকে গ্রামবাসীদের তুমুল হর্ষধ্বনির মধ্যে দ্বিতীয় লোকটা তার বর্ষা ছোড়ার জন্য প্রস্তুত হলো। তবে তার আগে হতাশ শাবল মালিকের দিকে একবার অবজ্ঞাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করতে ভুলল না সে। তারপরেই 250 বছরের পুরনো বর্ষাটা গর্তের ভিতর তার লক্ষ্যের দিকে উড়ে গেল এবং মুহূর্তের মধ্যে ওটার ভোঁতা মাথা বাঘের শরীরের পিছনের অংশে আঘাত করল। অপ্রত্যাশিত আর প্রবল একটা শক্তির বিস্ফোরণ ঘটিয়ে গর্তের কিনারা লক্ষ্য করে লাফ দিল ওটা। সামনের থাবার সাহায্যে অন্ধের মতো উপরের মাটি আঁকড়ে ধরল। এদিকে বাতাসে উন্মত্তের মতো লাথি হানতে থাকা তার পিছনের পা দুটো গর্তের একপাশে নাগাল পেল। তারপরেই পা দুটোকে লিভারের মতো ব্যবহার করে নিজের শরীরের উপরের দিকে ঠেলা দিল। পর মুহূর্তেই নরক থেকে বেরিয়ে এক মুহূর্ত সে সবার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর গর্জন করল। বাঘটার মুক্তির পথে একমাত্র বাধা সামনে দাঁড়ানো হতবিহ্বল লোকটা। অন্য সবাই অশুভ প্রাণীটাকে গর্ত থেকে বের হয়ে আসতে দেখেই চম্পট দিয়েছে। 4টে পা পিছন দিকে প্রসারিত করে লোকটার মাথার উপর লাফ দিল বাঘ। এদিকে এতক্ষণে সম্বিত ফিরে পাওয়া লোকটার পালানোর চেষ্টা করল,
কিন্তু সে প্রাণীটার পথ থেকে সরে যাওয়ার আগেই লোকটার মাথার খুলির পিছনের অংশের সাথে বাঘের পায়ের ভয়ঙ্কর ধারালো নখগুলোর সংঘর্ষ হলো। আসলে বাঘটা তাকে অতিক্রম করার সময় প্রাণীটার একটু ছোঁয়া পেল মাত্র। বাঘ যে গতি ও শক্তিতে লাফ দিয়েছে তাতে ওটার থাবা যদি ঠিকভাবে লোকটার মাথায় আঘাত করত, তবে তার মাথার খুলি একটা ডিমের খোসার মতোই চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার কথা। এক্ষেত্রে বাঘের নখের মাথাগুলো লোকটার খুলির চামড়া টেনে গলার পিছনে নামিয়ে এনেছে, বাকি কাজটা শেষ করেছে শরীরের ওজন। লাফ দিয়ে পালিয়ে গেল বাঘ। লোকটা যেখানে পড়েছে সেখানেই পড়ে রইল, তবে সে এখনো বেঁচে আছে। তার মাথার পিছনের পুরো চামড়াটা খুলির হাড় থেকে আলাদা হয়ে মুখের উপর নেমে এসেছে, ফলে তার লম্বা চুলগুলো এখন পিছনের বদলে সামনের দিকে ঝুলে রয়েছে। 3 দিনের মাথায় লোকটা মারা গেল। শেষ মুহূর্ত পর্যন্ত সে আশা করেছে তার চামড়াটা আবার সস্থানে ফিরে আসবে। এটাই বেলান্দারের বাঘের প্রথম শিকার, যদিও ঘটনাটা ঘটেছে দুর্ঘটনাবশত। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচার পর আরও কৌশলী ও ধূর্ত হয়ে উঠল বাঘটা। বিভিন্ন জায়গায় বেশ কয়েকটা নতুন ফাঁদ পাতা হলেও কোনোটাতেই ওটাকে ধরা গেল না। উপরন্তু এটা এখন গবাদি পশু শিকার করছে পরিষ্কার দিনের আলোয়। বিশেষ করে দুপুরের পর, যখন সারা দিন চড়ে বেড়ানো আর খাওয়া দাওয়ার পর পশুর পাল আর রাখালেরা গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ে। যে কয়েকজন রাখাল এ সময় জেগে থাকে কিংবা আক্রান্ত পশুর কান্নার শব্দে জেগে যায়, তারা চিৎকার চেঁচামেচি করে আর পাথর ছুঁড়ে মেরে তাড়ানোর চেষ্টা করে ওটাকে। কিন্তু রাখালদের এই বাড়াবাড়ি আর কতদিন সহ্য করা যায়? একদিন এক রাখালের উপর লাফিয়ে পড়ে তাকে আছড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দিল লোকটা। ভাগ্যক্রমে এই যাত্রায় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেও এই ঘটনাটা রাখালদের জন্য একটা বড় শিক্ষা হয়ে গেল। এখন বাঘটাকে দেখা গেলে কিংবা সারা শব্দ শুনলেই পশুগুলোকে ওটার করুণার উপর ছেড়ে তারা সবাই পালায়। বেলান্দারের পরিস্থিতি ক্রমেই আরও খারাপ হতে লাগলো। গরু মোষের মালিকেরা এখন আর তাদের পশুর পালকে বনে চড়তে দিতে সাহস করে না। তারা ঘরেই এটাকে খাওয়ানোর যথাসাধ্য চেষ্টা করে, যদিও এতে করে তাদের বেশ মোটা অঙ্কের টাকা খরচ হচ্ছে। এদিকে আগের মতো সহজে খাবার জোগাড় করতে না পেরে বাঘটা ক্রমেই ক্ষুধার্ত আর হিংস্র হয়ে উঠল। অচিরেই এটা বেলান্দারের পাশের গ্রাম ট্যাগার্থি আর আশেপাশের আরও কিছু ছোট জনবসতিতে শিকার শুরু করলো। সেই সাথে ভয়ঙ্কর এক গোখাদক হিসেবে এটার খ্যাতি ক্রমেই ছড়িয়ে পড়তে লাগলো। আর এভাবেই মিস্টার জনসন এটার কথা জানতে পারলেন। রেলওয়ের কর্মকর্তা জনসন এ এলাকায় বদলি হয়ে আসার আগে ভারতের যে সমস্ত এলাকায় কাজ করেছেন সেখানে বাঘ নেই। সেজন্যই বোধহয় বিরাট এলাকা জুড়ে নাম ছড়িয়ে পড়া এই বাঘটাকে শিকার করতে উৎসাহী হয়ে উঠলেন তিনি। কাজেই অফিস থেকে কয়েকদিনের ছুটি নিয়ে 7 মাইল দূরের গ্রাম বেলান্দারের উদ্দেশ্যে রওনা হলেন। সঙ্গে করে রাইফেল নিতে ভুললেন না। কাহিনীর এ পর্যায়ে এসে সেই বৃদ্ধ ওঝা তথা বুদ্ধিয়া অ্যান্ডারসনের গল্পে ঢুকে পড়ল। এলাকার সাদা মানুষ এসেছে এবং বাঘের খোঁজ করছে। এ কথা শুনে সে তার বিশেষ সাজে সজ্জিত হলো। গায়ে চাপিয়েছে জাফরানের লম্বা ঢিলে আলখেল্লা, মাথায় লম্বা পরচুলা, কপালে ছাইয়ের পুরু আস্তরণ, গলায় বিশাল আকৃতির অ্যাম্বরের চেইন আর জপমালা, হাতে তেল চকচকে লম্বা লাঠি। তারপরই সে হাজির হলো জনসনের সামনে। একে একে তার সমস্ত অলৌকিক ক্ষমতার কথা তাকে জানিয়ে ওঝা দাবি করল সাদা মানুষ বাঘ মারতে চাইলে তার সাহায্য তাকে নিতেই হবে। বুদ্ধিয়া আসলে কিছু টাকা কামিয়ে নেওয়ার ধান্দা করছে, তবে এক্ষেত্রে টাকা কামানোর চেয়েও বড় যে বিষয়টা কাজ করছে তা হলো গ্রামবাসীকে দেখাতে চায়
এমনকি সাদা মানুষেরও তার সাহায্য প্রয়োজন হয়। কিন্তু তার কথা শুনে জনসন প্রচণ্ড রেগে গেলেন এবং তাকে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে বললেন। প্রচণ্ড ক্রোধে ও উত্তেজনায় কাঁপতে কাঁপতে চলে গেল ওঝা। অন্যদিকে গ্রামবাসীরা এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত হয়ে পড়েছে। বুদ্ধিয়াকে তারা কেউই পছন্দ করে না। সে একেবারে ছোটকাল থেকেই নানা কৌশলে তাদের উপর নিপীড়ন চালিয়ে এসেছে। কিন্তু যত যাই হোক, সে তাদের নিজেদের ওঝা, তাদেরই একজন। এমন আক্রমণাত্মক ভাষায় কথা বলে জনসন যে শুধু তাকেই অপমান করেছেন তা নয়, পুরো গ্রামবাসীকেই অপমান করেছেন। আর এভাবেই জনসন পুরো গ্রামের শত্রুতে পরিণত হলেন। তিনি যে বাড়িতে উঠেছেন সেখান থেকে তাকে বের করে দিল গ্রামের লোকেরা। বাঘ মারার জন্য টোপ হিসাবে কোনো পশুও তার কাছে বিক্রি কিংবা ভাড়া দিতেও তারা রাজি নয়। এদিকে একগুঁয়ে স্বভাবের লোক জনসন গ্রামবাসীদের অসহযোগিতা সত্ত্বেও বাঘটা মারার সিদ্ধান্তে অটল থাকলেন। পাশের গ্রাম ট্যাগার্থিতে চলে আসলেন তিনি। বেলান্দারের অভিজ্ঞতা স্মরণ করে এখানে লোকদের সাথে খুব ভালো ব্যবহার করলেন এবং দুটি বয়স্ক ষাঁড় কিনলেন। রাখালদের সাহায্যে ষাঁড় দুটিকে তাড়িয়ে বেলান্দারের সীমান্তে নিয়ে আসলেন তিনি। তারপর তাদের পরামর্শ নিয়ে বাঘটা ঘন ঘন যাতায়াত করে এমন একটা নালার পাশে টোপ দুটোকে বেঁধে ফেললেন। কিন্তু একবারের জন্য চিন্তা করলেন না এই রাখালেরা বেলান্দারের নয়, ট্যাগার্থির। বাঘের চলাফেরা সম্পর্কে এরা খুব কমই জানে। পরের দিন সকালে রাখালদের নিয়ে টোপ পরীক্ষা করতে এসে জনসন আবিষ্কার করলেন তার একটা টোপ অদৃশ্য হয়ে গেছে। তবে এটাকে বাঘে নেয়নি, কারণ নালার পাশের নরম বালুর মাটিতে বাঘের কোনো পায়ের ছাপ পড়েনি। তবে কয়েকটা মানুষের পায়ের ছাপ পাওয়া গেল। এগুলো কি রাখালদের গতদিনের পায়ের ছাপ নাকি অন্য কারো? জনসন অন্য টোপটাকে যেভাবে রেখে গিয়েছিলেন সে অবস্থাতেই পেলেন। শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছালেন বেলান্দারের লোকেরা তার প্রথম টোপটা চুরি করে নিয়ে গেছে। কাজেই টোপটা ফিরিয়ে আনার সংকল্প নিয়ে গুলি ভর্তি রাইফেল হাতে জনসন বেলান্দারে হাজির হলেন। কিন্তু গ্রামের লোকেরা এমন ভাব দেখালো যেন তারা কিছুই জানে না। তারা বলল পায়ের ছাপগুলো তার লোকেরা টোপ বাঁধার সময় তৈরি হয়েছে। দ্বিতীয় টোপটাও চুরি হয়ে যেতে পারে। এই ভয়ে জনসন তার লোক দুজনকে এটার উপর মাচা বাঁধার নির্দেশ দিলেন। সেদিন বিকালের পরই মাচায় উঠে বসলেন তিনি। মাচায় আসন নেওয়ার অল্প সময় পরেই একেবারে দিনের আলোতে বাঘটা এখানে হাজির হলো। জনসন সাথে সাথে গুলি করলেন, কিন্তু তার গুলি কেবল সামান্য আহত করল বাঘটাকে। লাফ দিয়ে দ্রুত অদৃশ্য হয়ে পড়ল সেটা। পরের পুরো সপ্তাহটাই বাঘের খোঁজে জঙ্গলে ঘুরে বেড়ালেন তিনি। কেউ তার সাহায্যে এগিয়ে আসলো না। তার দুই সহযোগীও কাজটা অত্যন্ত বিপজ্জনক বলে মত প্রকাশ করে তাকে ছেড়ে চলে গেল। অচেনা জঙ্গলে একা একা চলতে গিয়ে একবার পথ হারালেও পুরো রাতটা জঙ্গলেই কাটাতে বাধ্য হলেন। শেষ পর্যন্ত হতাশ হয়ে বাঘটাকে না মেরেই তার কর্মস্থলে ফিরে গেলেন জনসন। এই ঘটনার পর বেশ কয়েকদিন বাঘটাকে আর দেখা গেল না। বেলান্দারের লোকেরা ধরে নিল পদে পদে অসহযোগিতা সত্ত্বেও তাদের গবাদি পশুর জন্য মৃত্যুদূত হয়ে দেখা দেওয়া ভয়ঙ্কর প্রাণীটাকে মেরে ফেলেছেন বিদেশি সাহেব ভদ্রলোক। এদিকে বুদ্ধিয়া আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠল। সে বুঝতে পারছে গ্রামবাসীদের কাছে তার সম্মান ও প্রভাব কমে গেছে, কারণ সে ঘোষণা করেছিল তার সাহায্য ছাড়া বাঘটাকে মারতে পারবেন না সাহেব। কিন্তু কাজটা তিনি করে দেখিয়েছেন এবং বেলান্দারকে ভয়ঙ্কর এক গোখাদকের হাত থেকে রক্ষা করেছেন। গবাদি পশুগুলো আবার নিয়মিতভাবে জঙ্গলে নিয়ে যাওয়া হতে লাগলো এবং তারপরই অবশ্যম্ভাবী সেই ঘটনাটা ঘটল। একদিন বিকালে বিশৃঙ্খলভাবে ছোটাছুটি করতে করতে গবাদি পশুর একটা পাল গ্রামে ফিরে আসলো, তবে একটা গরু আর ১৯ বছরের রাখালটি বাদে। রাত হবার আগ পর্যন্ত সে বিষয়টি নিয়ে কেউ খুব একটা চিন্তিত হলো না। কিন্তু অন্ধকার নেমে আসার পরেও যখন ছেলেটা ফিরল না, তখন আত্মীয় স্বজন উদ্বিগ্ন হয়ে পড়ল। হারানো পশুর মালিকও অস্থির হয়ে উঠেছে। পরের দিন সকালে
অনুসন্ধানকারী দল গরুটাকে মরা অবস্থায় খুঁজে পেল। একটা বিশাল আকৃতির বাঘই যে এটার ঘাড় ভেঙে ফেলেছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া গেল গরুটার আশেপাশে পায়ের ছাপ দেখে। একটু পরেই গরুটার কাছ থেকে 100 গজ দূরে ঝোপের ভিতর লুকানো নিখোঁজ তরুণ রাখালের মৃতদেহ খুঁজে পাওয়া গেল। গরুটার এক টুকরো মাংস না খেলেও ছেলেটার শরীরের অর্ধেকের বেশি অংশ বাঘটা খেয়ে ফেলেছে। এর কয়েকদিন পরেই আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। অর্থাৎ একটা খাদক বাঘ আহত হওয়ার পর বেঁচে থাকার তাগিদে মানুষ খেকোতে পরিণত হলো। এরপর থেকে বাঘটার হাতে নিয়মিত মারা পড়তে লাগলো মানুষ। পরিস্থিতি এতই বিপজ্জনক আকার ধারণ করলো যে আতঙ্কিত গ্রামবাসীরা কুড়ে থেকে আর বের হতেই চায় না। গরু ও মোষগুলোও খোয়ারে আটকা পড়ল। এদিকে বেলান্দারে শিকারের অভাব দেখা দেওয়ায় মানুষ খেকোটা ট্যাগার্থি আর আশেপাশের অন্যান্য গ্রামে অভিযান চালিয়ে মানুষ মারতে শুরু করলো। ঠিক এমন পরিস্থিতিতেই ট্যাগার্থির স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার স্ট্যানলি একটা চিঠি লিখে পুরো ঘটনাটি জানিয়ে অ্যান্ডারসনকে তার সাথে রাক্ষস নামধারী বাঘটাকে মারবার অভিযানে শরিক হবার অনুরোধ জানালেন। এই ডাক্তার এবং শান্তাভেরির পোস্টমাস্টার ডিকবার্ড, যার কথা অ্যান্ডারসন আগেও বলেছেন, তরুণ বয়সে একত্রে অনেক বাঘ মেরেছেন। আশ্চর্য ঘটনা হলো ডাক্তার তার সবগুলো বাঘই মেরেছেন একটি .12 বোরের শটগান দিয়ে। ডাক্তারের বয়স হয়েছে। এখন তিনি মনে করেন তার অতি বিশ্বস্ত পুরনো শটগানটা বাঘ মারবার জন্য আদর্শ অস্ত্র নয়। চিঠি পাবার 3 দিন পর তার প্রিয় স্টুডিবেকারটায় চেপে ট্যাগার্থিতে ডাক্তারের ডিসপেন্সারি কাম হাসপাতালে হাজির হলেন অ্যান্ডারসন। প্রচুর চা আর খাবার দাবার সাবার করার পর পাইপ দিয়ে ধোঁয়ার মেঘ ছাড়তে ছাড়তে অ্যান্ডারসন ডিসপেন্সারির সামনের কামরায় বসে ডাক্তারের সাথে গল্পে মেতে উঠলেন। প্রায় 3 ঘন্টা ধরে নানান গল্পগুজবের পর তিনি ডাক্তারকে স্মরণ করিয়ে দিলেন এখানে তারা একটা উদ্দেশ্য নিয়ে মিলিত হয়েছেন এবং তাদের বেলান্দার থেকেই কাজ শুরু করতে হবে। স্টুডিবেকারে চড়েই তারা বেলান্দারের উদ্দেশ্যে রওনা হলেন। বেলান্দার যাওয়ার রাস্তাটা এমনিতেই ভয়াবহ, তার উপর আবার কয়েকদিন আগের বৃষ্টিতে এটার অবস্থা আরও খারাপ। অ্যান্ডারসনকে রীতিমতো যুদ্ধ করে গাড়ি চালাতে হচ্ছে। পিছনে বসে থাকা ডাক্তার বললেন তাদের সম্ভবত হেঁটে আসা উচিত ছিল। যাই হোক, তারা শেষ পর্যন্ত বেলান্দার পৌঁছালেন। এখানে এসেই অ্যান্ডারসন জনসন সাহেবের অসহিষ্ণু আচরণের কারণে গ্রামবাসীদের মনে যে তিক্ততার জন্ম নিয়েছে তা দূর করতে সচেষ্ট হলেন। প্রথমেই তিনি নিজের কুড়েতে মুখ গোমড়া করে বসে থাকা বুদ্ধিয়াকে ডেকে আনলেন। তাকে বললেন প্রথাগত পোশাক পরে আমি যাতে বাঘ শিকারে সফল হই তার জন্য পূজা দাও, আর যত মন্ত্র জানা আছে সব পড়ো। অনুষ্ঠানের খরচ বাবদ তিনি তাকে 10টা রুপিও দিলেন। ওঝার হাসি একান থেকে ওকানে গিয়ে ঠেকল। দেরি না করে সে নিজের বিশেষ পোশাকে সজ্জিত হয়ে অনুষ্ঠানের প্রয়োজনীয় বিভিন্ন জিনিস জোগাড় করতে বাজারে ছুটল। তারপর সে একটা কালো মুরগি ও আরক নামের স্থানীয় এক জাতের মদ কেনার জন্য অ্যান্ডারসনের কাছে আরও 5 রুপি চাইল। কালো মুরগিটা রান্না করা হবে জঙ্গলের আত্মাদের উদ্দেশ্যে, তাদের শান্ত করার জন্য এটা খাবে ওঝা। আরেকটা সে পান করবে একই উদ্দেশ্যে। বৃদ্ধ লোকটা ঘোষণা করল শুধুমাত্র তারপরই মন্ত্র পড়ার উপযোগী হবে সে, যে মন্ত্র মানুষ খেকোটার মৃত্যু ডেকে আনবে। মুরগি ও আরক দিয়ে বুদ্ধিয়া যখন তার ভোজন শেষ করল তখন তার রীতিমতো বেসামাল অবস্থা। দেশি মদের নেশায় নিজের পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতেই কষ্ট হচ্ছে। লাল চোখ মেলে অর্থহীন একটা হাসি হেসে সে তার ময়লা ঝোলা থেকে গাছের শিকড় দিয়ে তৈরি করা একটা ব্রেসলেটের মতো বস্তু বের করল। অ্যান্ডারসনের রাইফেলটা চেনিয়ে মাজলের মধ্যে পরিয়ে দিল সেটা।
বেশ কয়েকবার বস্তুটা মাজলের উপর থেকে নিচ পর্যন্ত ঘুরিয়ে আনলো। এভাবেই হলো মন্ত্র পড়া সহ সকল আনুষ্ঠানিকতা। সেই সাথে নির্ধারিত হয়ে গেল বাঘের নিয়তিও। এটা এখন অ্যান্ডারসনের রাইফেলের সামনে পড়তে বাধ্য। জঙ্গলের আত্মারাও খুশি, কারণ ওঝার মাধ্যমে তারা ভালো মতো খেয়েছে ও পান করেছে। পুরো ঘটনাটায় তাদের বেশ কিছুটা সময় নষ্ট হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর মাধ্যমে বুদ্ধিয়া আবার তার হারানো সম্মান ফিরে পেল। সেই সাথে বেলান্দার গ্রামের সম্মানও পুনরুদ্ধার হলো। আর গ্রামবাসীদের কাছে বেলান্দারের বাঘের রাক্ষস হিসেবে খ্যাতিরও সমাপ্তি ঘটল। এটা এখন একটা সাধারণ মানুষ খেকো বাঘ ছাড়া আর কিছু নয়, যে শিকারের গুলি খেয়ে মরবার অপেক্ষায় আছে। তারা যখন ট্যাগার্থির উদ্দেশ্যে রওনা হলেন তখন বেশ রাত হয়ে গেছে। এই অন্ধকারে স্টুডি বেকারে চেপে ভয়ানক এবড়োখেবড়ো রাস্তা ধরে এগোনো তাদের কাছে একটা দুঃস্বপ্নের মতো মনে হতে লাগলো। কিন্তু শেষ পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই তারা গন্তব্যে পৌঁছালেন। পরের দিন সকালে তারা স্ট্যানলির সংগ্রহ করা দুটো টোপ বেলান্দারের দিকে চলে যাওয়া রাস্তার কাছাকাছি বেঁধে ফেললেন। টোপগুলো এখানে বাঁধার কারণ বাঘটার শিকারের এলাকা এখন আর শুধু বেলান্দারের মধ্যে সীমাবদ্ধ নেই। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারা পায়ে হেঁটে বেলান্দারের উদ্দেশ্যে যাত্রা করলেন এবং সেখানে পৌঁছে প্রায় বিনা পরিশ্রমেই অতিরিক্ত টোপ হিসেবে 3টি প্রাণী সংগ্রহ করে ফেললেন। গ্রামবাসীদের দেয়া তথ্য অনুযায়ী বাঘটা প্রায়ই আসা যাওয়া করে এমন 3টা জায়গায় টোপগুলো বেঁধে রাখা হলো। এসব করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। অ্যান্ডারসন আজকের মতো মাচাতে বসার সিদ্ধান্ত বাদ দিলেন, কারণ এখন যে কোনো একটা টোপের উপর মাচা বানাতে হলে তাড়াহুড়া করতে হবে। তবে এতে করে মাচা বাঁধার ক্ষেত্রে অ্যান্ডারসন সাধারণত যে নিয়ম মেনে চলেন, অর্থাৎ আগে মাচা তৈরি, তারপর মাচা থেকে দেখা যায় এমন সুবিধাজনক জায়গায় টোপ বাঁধা, তা অনুসরণ করা যাবে না। তিনি মনে করেন আগে মাচা বাঁধার সুবিধা দুটি। প্রথমত, টোপটা যদি বাঘের হাতে মারা যায় তবে শিকারী পরবর্তীতে মাচার উপর নিজের সুবিধা মতো জায়গা থেকে মরি খেতে আসা বাঘটাকে গুলি করতে পারবেন। দ্বিতীয়ত, মাচাটা তৈরি হওয়ার সময় কোনো শব্দ বাঘটার কানে পৌঁছাবে না। মরির উপর মাচা তৈরি করা হলে শব্দ হবেই। তারা যখন ট্যাগার্থির দিকে ফিরতি পথ ধরলেন তখন রীতিমতো কালিগোলা অন্ধকার। মানুষ খেকোটার আক্রমণের আশঙ্কায় চারদিকে টর্চের আলো ফেলে বেশ সাবধানে তারা এগুচ্ছেন। অবশ্য পুরো রাস্তায় বাঘ তো দূরের কথা, মরা ঝোপ জঙ্গলের ভিতর খাবার খোঁজায় ব্যস্ত একটা প্যাঙ্গোলিন ছাড়া আর কোনো প্রাণীর দেখা পেলেন না। সেদিন রাতে 5টা টোপের একটাও বাঘের হাতে মারা পড়ল না। তবে তৃতীয় দিন সকালে একজন লোক দৌড়াতে দৌড়াতে ডাক্তারের ডিসপেন্সারিতে আসলো। লোকটা জানালো তার চাচাতো ভাইকে বাঘে ধরে নিয়ে গেছে। সে আর তার ভাই তাদের স্ত্রীসহ ট্যাগার্থি থেকে বেলান্দারের দিকে চলে যাওয়া রাস্তার ধারে দুটো কুড়েতে থাকে। সকালের সূর্য যখন প্রায় মধ্য আকাশে উঠে এসেছে তখন ভাইটা ট্যাগার্থি থেকে বাড়িতে ফিরছিল। ছোট্ট বসতিটার বাকি 3জন সদস্য তাদের কুড়ের সামনে দাঁড়িয়ে কথা বলতে বলতে দূর থেকে তার কাঠামোটাকে এগিয়ে আসতে দেখে। তারপরই সে প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে উঠল এবং তাদের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। লোকটা জানালো এরপর সে দ্রুত তার কুঠারটা নিয়ে কি হয়েছে দেখার জন্য রওনা হয়। তার ভাইয়ের স্ত্রীও তার সঙ্গী হলো। তাদের মাথায় মানুষ খেকোটার চিন্তা একবারের জন্য আসলো না, বরং তারা ধরে নিল জঙ্গলের কোনো আত্মাই তাকে ধরে নিয়ে গেছে। লোকটা যেখানে অদৃশ্য হয়েছে সেখানে পৌঁছে পথের উপর বাঘের পায়ের ছাপ দেখে তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ল। আর সামনে এগোবার সাহস না হয় তারা ফেরবার সিদ্ধান্ত নিয়ে ঘুরছে। এদিকে কিছু দূরে একটা ঝোপের ভিতর সবেমাত্র লোকটাকে খেতে শুরু করেছে বাঘ। এ সময় মেয়ে লোকটার কান্নার শব্দ শুনে তার মেজাজটা গেল বিগড়ে। রক্তহীন করা কণ্ঠে গর্জন ছাড়ল একটা,
দেরি না করে লোকটা মহিলাকে নিয়ে কুঁড়ের দিকে দৌড়াতে শুরু করলো। সেখানে পৌঁছে মহিলা দুজন একটা কুঁড়েতে ঢুকে দরজা আটকে দিল। সংক্ষিপ্ত একটা রাস্তা ধরে ছুটে এসে অ্যান্ডারসন তার ডাক্তারের খবরটা জানালো। লোকটা হলফ করে বলল বাঘটা এখনও সেখানে বসে আছে আর তার ভাইকে খাচ্ছে। তারা যদি এখনই তার সাথে ঘটনাস্থলে যান তবে বাঘটাকে মারার একটা সুযোগ পাবেন। রাইফেল, টর্চ আর গরম কোটটা নিয়ে অ্যান্ডারসন দ্রুত প্রস্তুত হলেন। স্ট্যানলিও তার .12 বোরের শটগান আর একটা টর্চ সঙ্গে নিলেন। সে সময় অ্যান্ডারসনের বয়স ছিল কম, ডাক্তারও বুড়ো হয়ে যাননি, কাজেই দ্রুত পা চালিয়ে খুব তাড়াতাড়ি তারা কুঁড়ে দুটোর সামনে পৌঁছে গেলেন। অ্যান্ডারসনরা বাঘটা কোথায় আছে বুঝে ওঠার আগেই তাদের উপস্থিতি টের পেয়ে গেল বাঘ। খাওয়া বন্ধ করে দিল সে। মাংস ছিঁড়বার কিংবা হাড় চিবানোর কোনো শব্দই তারা পাচ্ছেন না। তারা আরেকটু কাছে চলে আসতেই বাঘটা গর্জে উঠল। তার এই আপত্তি প্রকাশের ভাষা ক্রমেই অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। এটা পরিষ্কার বাঘটা তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে চাচ্ছে। তারা যদি এখন ফিরতি পথ ধরেন তবে খুশি মনেই তাদের চলে যেতে দেবে সে, আর যদি সামনে এগোন হয় আক্রমণ করবে, নয়তো শেষ মুহূর্তে উৎসাহে ভাটা পড়বে এবং পালিয়ে যাবে সে। এক মুহূর্তের জন্য তারা কিছুটা দ্বিধায় ভুগলেন। তারপর স্ট্যানলি ও অ্যান্ডারসন পরস্পরের উদ্দেশ্যে মাথা ঝাঁকালেন। অ্যান্ডারসন হাত দিয়ে ইশারা করে লোকটাকে চলে যেতে বললেন। তারপর তারা দুজন কাঁধে কাঁধ মিলিয়ে এগুতে লাগলেন। অ্যান্ডারসন কিংবা স্ট্যানলি কেউই মানুষ খেকোটাকে এখনও দেখতে পাননি। একটার পর একটা গর্জন ভেসে আসছে এবং অ্যান্ডারসনদের সামনের ঝোপ জঙ্গলটা প্রচণ্ডভাবে দুলছে। তারা দাঁড়িয়ে পড়লেন, শটগান ও রাইফেলটা বাগিয়ে ধরে আক্রমণের জন্য অপেক্ষা করতে লাগলেন। কিন্তু শেষ মুহূর্তে বাঘটা আক্রমণ করার সিদ্ধান্ত বদলালো। সবসময় তাড়া করে মানুষ মারতে অভ্যস্ত সে। এর আগে কোনো লোক মানুষ খেকোটাকে অনুসরণ করবার সাহস দেখায়নি। আরও একবার চারদিক প্রকম্পিত করে গর্জে উঠে অদৃশ্য হয়ে গেল সে। অ্যান্ডারসন কেবল এক পলকের জন্য বাদামি লাল রঙের একটা বস্তুকে লাফিয়ে উঠে জঙ্গলের ভিতর পড়তে দেখলেন। তিনি চেষ্টা করলে গুলি করতে পারতেন, কিন্তু কেন যে করলেন না তা নিজেও বলতে পারবেন না। বাঘটা নিঃসন্দেহে প্রচণ্ড ক্ষুধার্ত ছিল, কারণ মরিটা খুঁজে পাওয়ার পর দেখা গেল এর অর্ধেকের বেশি অংশ এই অল্প সময়ের মধ্যেই খেয়ে ফেলেছে। কেবল মাথা, হাত পা ও পাঁজরের কিছু অংশ বাকি। অ্যান্ডারসন আর স্ট্যানলি নিজেদের মধ্যে কথা বলছেন না। তারা অভিজ্ঞতা থেকে জানেন গভীর নীরবতায় মানুষের নিচু কণ্ঠ অনেক দূর পর্যন্ত শোনা যায়। এরপর অপ্রত্যাশিত ও অভাবনীয় একটা ঘটনা ঘটল। অদ্ভুত এই প্রাণীটা পালানোর চিন্তা বাদ দিয়ে এখন তাদের দিকেই ছুটে আসছে। বাঘ যতই কাছে আসছে ওটার গর্জন ততই তীব্রতর হচ্ছে। শব্দের প্রচণ্ড তীব্রতায় তাদের পায়ের নিচের মাটি থরথর করে কাঁপতে শুরু করলো। ক্রমান্বয়ে বাড়তে থাকা শব্দের প্রচণ্ডতা প্রমাণ করছে বাঘটা বিপজ্জনকভাবে তাদের কাছে চলে আসছে। এদিকে অ্যান্ডারসনরা এখনও মানুষ খেকোটাকে দেখতে পাননি, কারণ ঘন ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে এটা আসছে। তারা শুধু দেখছেন তাদের সামনের ঝোপ জঙ্গলগুলি প্রচণ্ডভাবে কাঁপছে। বাঘটার আচরণ কিছুটা অস্বাভাবিক মনে হলেও এমনটি ঘটতেই পারে। জঙ্গলের নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এখন এখানকার দুটো প্রাণী কোনোভাবেই এক নয়। আরও একবার কাঁধে কাঁধ মিলিয়ে তারা মানুষ খেকোটার মুখোমুখি হওয়ার জন্য ঘুরলেন। আক্রমণের সিদ্ধান্ত নিয়ে তাদের কাজ সহজ করে দিয়েছে বাঘ। আর কয়েক মুহূর্ত পরেই বাঘটা তার চেহারা দেখাবে। কিন্তু সে মুহূর্তটা আর এলো না। একেবারে শেষ সময়ে আবারও তার সিদ্ধান্ত বদল করল বাঘ।
তারপর দেখা না দিয়েই তাদেরকে আর মরিটাকে ঘিরে চক্কর দিতে লাগলো। সেই সাথে চলল প্রচণ্ড শব্দে কান ফাটানো গর্জন। বাঘটার উদ্দেশ্য এখন পরিষ্কার। সাহস হারিয়ে ফেলার পর প্রচণ্ড শব্দ করে অ্যান্ডারসন ও স্ট্যানলিকে ভয় দেখাতে চাইছে, যাতে মরির কাছ থেকে দূরে সরে যান তারা। এই সময় অ্যান্ডারসনের মাথায় বুদ্ধিটা আসলো। মানুষকে কোটা তাদের দুজনকেই এগিয়ে আসতে দেখেছে এবং তাদের দুজনের একজন যদি এখান থেকে চলে যান এবং অন্যজন মরির আশেপাশে কোথাও বাঘটার জন্য লুকিয়ে অপেক্ষা করতে থাকেন, তবে মানুষকে কোটা বিষয়টা ধরতে পেরে সতর্ক হয়ে উঠবে। রাস্তা পরিষ্কার ভেবে ওটা কি নিজের শিকারের কাছে ফিরে আসবে? তাদের মধ্যে যে এখান থেকে সরে পড়বেন, বাঘটা কি তাকে অনুসরণ ও আক্রমণ করতে উদ্যত হবে? তাদের চতুর্দিকে চক্কর দিতে দিতে ওটা কি পুরো বিষয়টা পর্যবেক্ষণ করবে এবং মরির কাছ থেকে যিনি চলে যাবেন তার উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়বে? ডাক্তারের অস্ত্র একটা শটগান। অ্যান্ডারসন যদি এখানে অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়ে ডাক্তারকে ফিরে যেতে বলেন, তবে বাঘটার তাকে অনুসরণ করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সেক্ষেত্রে স্ট্যানলি একটা বেশ বড় ধরনের সমস্যার মুখে পড়ে যেতে পারেন। আবার অ্যান্ডারসন যদি স্ট্যানলিকে এখানে রেখে নিজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং বাঘটা তার বদলে স্ট্যানলিকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়, তাহলেও পরিস্থিতির হেরফের হচ্ছে না। তার সামনে এই মুহূর্তে একটা রাস্তাই খোলা, তা হলো স্ট্যানলিকে নিজের রাইফেলটা অফার করা। সত্যি বলতে কি, এই সমাধানেও অ্যান্ডারসন খুব একটা খুশি নন, কারণ বিপজ্জনক পরিস্থিতিতে তিনি দ্বিধাহীনভাবে তার .405 রাইফেলের উপর আস্থা রাখতে পারেন। তারা যদি নিজেদের মধ্যে অস্ত্র বদল করেন, তবে তাদের দুজনের হাতেই থাকবে এমন দুটি অস্ত্র যার সাথে তারা সম্পূর্ণ অপরিচিত। তাছাড়া একটি মানুষখেকো বাঘের মুখোমুখি হওয়ার জন্য শটগান মোটেই উপযোগী অস্ত্র নয়। স্ট্যানলির মাথাতেও এই চিন্তাগুলোই ঘুরপাক খাচ্ছে। সমস্ত সিদ্ধান্তহীনতার অবসান ঘটিয়ে তার কানে কানে জানালেন, অ্যান্ডারসন এখানে লুকিয়ে থাকবেন আর তিনি পিছু হটবেন। কোনো কথা না বলে অ্যান্ডারসন নিজের রাইফেলটা তার দিকে এগিয়ে দিয়ে স্ট্যানলির শটগানটা নেবার জন্য হাত বাড়ালেন। এদিকে বাঘটা এখন তাদেরকে ঘিরে চক্কর দিচ্ছে আর ঘরঘর শব্দ করে গর্জন করছে। অ্যান্ডারসন এখন যেখানে আছেন তার কাছেই 30 ফুটের ব্যাসের একটা ঝোপ, উচ্চতা বড়জোর 4 ফুট, তবে নিচের মাটি পুরোপুরি ঝোপ ও সবুজ গুল্মে ঢেকে আছে। এটা ছাড়া আশেপাশে লুকিয়ে থাকার মতো বড় গাছ কিংবা পাথর নেই। অ্যান্ডারসন পায়ের বুড়ো আঙুল দিয়ে ভর করে ঝোপটার ভিতরে হামাগুড়ি দিয়ে প্রবেশ করলেন। যেহেতু তিনি এখান থেকে চলে গেছেন বুঝতে পারলেই বাঘটা আবার মরির কাছে ফিরে আসতে পারে, তাই স্ট্যানলি জোরে কেশে উঠে নিজের সাথে শব্দ করে কথা বলতে বলতে ফিরে যাচ্ছেন কুড়ের দিকে চলে যাওয়া রাস্তাটা ধরে। কথা বলেই স্ট্যানলি ভুলটা করে বসলেন। বাঘটা সব কিছু ভুলে তাকেই অনুসরণ করল। ব্যাপারটা অ্যান্ডারসনকে অস্থির করে তুলল। তার বন্ধুর জীবন যখন চরম সংকটের মুখে, তখন তিনি কিভাবে জঙ্গলের মধ্যে নিশ্চিন্তে লুকিয়ে বসে থাকেন? তিনি চুপি চুপি মানুষকে কোটার পিছু নেবার সিদ্ধান্ত নিলেন। এক পা করে পিছু হটছেন ডক্টর। বাঘটা যেদিক থেকে তাকে অনুসরণ করছে বলে সন্দেহ করছেন, সেদিকে তার লোডেড শটগানটা তাক করে রেখেছেন। অ্যান্ডারসনও যে বাঘটাকে অনুসরণ করছেন সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। বেশ কিছুটা সময় ক্রোধে উন্মত্ত আচরণ করার পর আবার নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সফল হয়েছে বাঘ। এখন নীরবে সেই লোকটার পিছু নিয়েছে যে তাকে অনুসরণ করার দুঃসাহস দেখিয়েছে। তবে তার জানা নেই পেছন থেকে দ্বিতীয় একজন মানুষ তাকে অনুসরণ করছে। এদিকে বাঘ ও স্ট্যানলির পিছু নিয়ে খুব সতর্কতার সাথে হামাগুড়ি দিয়ে এগুচ্ছেন অ্যান্ডারসন।
তবে বাঘ বা স্ট্যানলিকে তিনি দেখতে পাচ্ছেন না। স্ট্যানলি ও অ্যান্ডারসনের মধ্যকার দূরত্ব 40 হতে 50 গজের ভিতরে এবং বাঘটা তাদের মাঝখানে কোথাও আছে। অ্যান্ডারসন অত্যন্ত সতর্কতার সাথে বাঘটাকে অনুসরণ করছেন। পিছন থেকে তাকে অনুসরণ করা হচ্ছে এটা জানা না থাকায় মানুষখেকোটা এখনও অবিচলভাবে স্ট্যানলির পিছু পিছু এগোচ্ছে। এদিকে বাঘটার গর্জন থেমে যাওয়ায় এমনিতেই চিন্তিত স্ট্যানলি এখন মানুষখেকোটা কান ফাটানোর শব্দে তার উপর ঝাঁপিয়ে পড়বার আগেই কি তিনি কুড়ের সামনের খোলা ট্র্যাকে পৌঁছে যেতে পারবেন, এই ভেবে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন। তারপরেই দ্রুত ঘটনাগুলো ঘটতে আরম্ভ করলো। ডাক্তার কুড়ের দিকে চলে যাওয়ার খোলা ট্র্যাকে পৌঁছে গেলেন। বাঘটা চারদিকের নীরবতা ভেঙে দিয়ে ভয়ঙ্কর শব্দে গর্জন করে উঠল। এদিকে অ্যান্ডারসন সব কিছু শুনছেন কিন্তু কিছুই দেখতে পাচ্ছেন না। তার এও জানা নেই মানুষখেকোটা কি স্ট্যানলিকে আক্রমণ করছে নাকি শেষ মুহূর্তে ওটা তার উপস্থিতি টের পেয়ে এখন এদিকেই তেড়ে আসছে। ডাক্তার গুলি করলেন। তার গুলি অ্যান্ডারসনকে চমকে একেবারে কাছেই মাটিতে এসে বিঁধল। গুলির প্রচণ্ড শব্দে আতঙ্কিত প্রাণীটা আক্রমণের সাহস হারালো। ঘুরে অ্যান্ডারসনের পাশ দিয়ে পালাবার জন্য লাফ দিল। বাঘটিকে ছুটে আসতে দেখে অ্যান্ডারসন তার কাঁধে বন্দুক তুলে নিলেন। প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করলেন তিনি। কয়েক মিনিট পর একটু সুস্থির হয়ে স্ট্যানলি জানালেন অ্যান্ডারসনের গুলিটা মাত্র কয়েক ইঞ্চির জন্য তার মাথা মিস করেছে। অনিচ্ছাকৃতভাবে হলেও বাঘটা এমন একটা ঘটনা ঘটাতে প্রায় সফল হয়ে গিয়েছিল সে যা নিজস্ব কৌশল আর বুদ্ধির মাধ্যমে পারেনি। তবে বাঘটা ব্যর্থ হলেও অ্যান্ডারসন আর স্ট্যানলি কিন্তু এখনও তাদের সফলতার ব্যাপারে আশাবাদী। তারা দুজনেই অভিজ্ঞ শিকারী। তারা যখন ট্রিগারে চাপ দেন তখন গুলি করার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েই ছিলেন। তারা দুজনেই প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করেছেন। বাঘটা হয়তোবা আশেপাশে কোথাও আহত অবস্থায় পড়ে আছে, সম্ভবত মারাই গেছে। এদিকে উত্তেজনার কারণে তারা ভুলেই বসে আছেন যে স্ট্যানলির গুলিটা মাটিতে বিঁধতে দেখেছেন অ্যান্ডারসন। অন্যদিকে তার গুলিটা স্ট্যানলির মাথার পাশ দিয়ে চলে গেছে। কাজেই তারা চতুর্দিকে বাঘটার খোঁজ করতে আরম্ভ করলেন, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও রক্ত কিংবা মৃত বা আহত বাঘের কোনো চিহ্ন তারা পেলেন না। প্রচণ্ড হতাশা নিয়ে তারা দুজনে কুড়েতে পৌঁছলেন এবং সেখান থেকে ট্যাগার্থির রাস্তা ধরলেন।